ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 7 জেলায় মৃত্যু। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। 2 বছর ধরে অচলাবস্থায় তথ্য কমিশন, নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত বললেন তথ্যমন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ বিশেষজ্ঞের। গণভোটের প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক তহবিল থেকে 4 কোটি টাকা পায়। অন্তর্বর্তী সরকারের আদেশে ছাড়, আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন মত বিশ্লেষকের। এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে বহাল থাকবে অবরোধ, জানালেন ট্রাম্প। যুদ্ধে মার্কিন সেনা নিহত হওয়ায় কংগ্রেসের তোপের মুখে হেক্সেথ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 7। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিব। বৃষ্টি ও উজানের ঢলে বাঁধ ভেঙে ডুবছে হাওর। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনায় তলিয়েছে নিম্নাঞ্চল। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আগাম বন্যার আশঙ্কায় ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচাপাকা ধান তলিয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে ধান কাটার চেষ্টায় কৃষক। ডুবেছে প্রায় 2000 হেক্টর জমির বোরো ধান এবং একমাত্র ফসল ডুবে যাওয়ায় দিশেহারা তারা। সাধারণ কিছু করছিলাম রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আওয়ার সুযোগ নাই। সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আদিবনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার হাওর, নলুয়ার হাওর, ছায়ার হাওর সহ ছোট বড় 20টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে। এই পানির যদি নিষ্কাশন না হয়, যদি পানি বাড়িবার কোনো রাস্তা নাই। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার একাটুনা ও আখাইকুড়া ইউনিয়নের শতাধিক হেক্টর জমির কাঁচাপাকা বোরো ধান পানিতে তলিয়েছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বেড়েছে বিভিন্ন নদীর পানি। 10 কেয়ার জায়গার মাঝে আমি 2 কেয়ার জায়গা ধান কাটছি রে বা। আবার দুঃখের বিষয়, একটা বুঝ আমি কাটছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানি খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। জলাবদ্ধতায় হাওর এলাকায় পানিবন্দী হয়ে পড়া মানুষজনকে চলাচল করতে হচ্ছে নৌকায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল নগরী সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। থেমে থেমে দিনভর বৃষ্টিতে বন্দর নগরীতে দেখা দেয় জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। আরও 3 থেকে 4 দিন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বজ্রপাতে 8 জেলায় প্রাণ গেছে 10 জনের। বুধবার সকাল থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হয়। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মুষলধারে। জনজীবনের স্বস্তির বদলে নেমে এসেছে দুর্ভোগ। চট্টগ্রামে দুপুর থেকে ভারী বৃষ্টিতে বাড়ে ভোগান্তি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি মারিয়ে কর্মস্থলে যান মানুষ। ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। হাঁটু পানিতে নেমে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র। বলেন, উন্নয়ন কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হবে। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার এক কোমর পানি, এখন যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। গাড়ি পাওয়া যাচ্ছে না, এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো। এই ফাইল শিট গুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীর রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, টুটপাড়া সহ গুরুত্বপূর্ণ সড়ক। বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জেলা সদর সহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তি চরমে পৌঁছায়। আমরা ঘুম থেকে উঠে দেখছি থই থই করে পানি পড়া মাদ্রাসায় তলাম। বৃষ্টি আর আধা ঘন্টা পরে আর কি এই ভিতরে পানি ঢুকে গেছিল। সকাল থেকে আমরা শুরু করছি পানি বের করা, এখনো পর্যন্ত পানি বের করতে পারি নাই। স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবনও। শহরের সদর রোড, বটতলা এবং নবগ্রাম রোড সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে। পিরোজপুর, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর ও বরগুনায় 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। জলাবদ্ধতা নিরসনে আগামী 5 দিনের মধ্যে চট্টগ্রাম নগরীর খাল ও নালার বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে নালা ও খাল ঘুরে দেখেন তিনি। সাথে ছিলেন সিটি মেয়র, সিডিএ সহ নানা সংস্থার ঊর্ধ্বতনরা। প্রতিমন্ত্রী জানান, জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারের, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দিবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহায়তা করবে সরকার। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সরকার প্রধানের। সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যত্ন কেন্দ্র রয়েছে। সংবিধান সংশোধনে 17 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব করেছে সরকারি দল। এর মধ্যে 12 সদস্য সরকারি দলের থাকবে, বাকি 5 জন বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে 12 সদস্যের একটি তালিকা প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। আইনমন্ত্রী জানান, তাদের মধ্যে বিএনপি, গণসংহতি বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের রাখা হয়েছে। আগামীকালের মধ্যেই বিরোধী দলের নাম প্রস্তাব করতে বলা হয়েছে। তবে বিরোধী দলের নেতা বলেছেন, এ বিষয়ে তাদের ধারণাগত পার্থক্য আছে, তাই এখনই মতামত না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর জানানো হবে। গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আর একদিকে ছিলাম আমরা সবাই, উনারা এবং আমরা, সেখানে আপনিও ছিলেন। বাংলাদেশের ভুখা নাঙ্গা মেহনতি মানুষের গণভোটে 4টি প্রশ্ন ছিল,
তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এর জন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1 লাখ শিক্ষার্থী। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ দিল সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, দেশে বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,18,607টি। এর মধ্যে 1,06,00,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে 65,569টি সরকারি বিদ্যালয়ে। বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রতি উপজেলার 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা। প্রথমে 1 লক্ষ জুতা, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব। পাইলট আকারে শুরু হয়ে পর্যায়ক্রমে এই কর্মসূচি যাবে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে। পাইলট প্রোগ্রাম এই জুলাই থেকে শুরু হচ্ছে। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শুরু করা হচ্ছে। আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এ সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেন বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দলীয় সুপারিশে বিভিন্ন কমিশন ও সংস্থায় পদত্যাগ অপসারণ শুরু হয়। এর মধ্যে প্রধান তথ্য কমিশনার সহ 1 কমিশনারের স্বেচ্ছায় পদত্যাগ, অপর 1 কমিশনারকে অপসারণ ও 1 সচিবের নিয়োগ চুক্তি বাতিল করায় শূন্য হয় তথ্য কমিশন। ফলে প্রায় 2 বছর ধরে অচল অবস্থায় সরকারি এই সেবা সংস্থা। বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার। আর তথ্যমন্ত্রী বলছেন, নতুন কমিশনের জন্য চূড়ান্ত হয়েছে বাছাই কমিটি। নাম চূড়ান্ত হলেই অনুমোদন পাবে তথ্য কমিশন। আরও জানাচ্ছেন কামরুল হাসান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইনের অধীনে গঠিত হয়েছিল তথ্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থাকা তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য করা এবং তথ্য না পেলে তার প্রতিকার নিশ্চিত করা। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হলেও এখনও নতুন করে গঠিত হয়নি তথ্য কমিশন। এতে নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার, তথ্য পাওয়ার পথ এখন কার্যত অনিশ্চয়তায়। পাশাপাশি নিষ্পত্তির অপেক্ষায় কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। তথ্য কমিশন না থাকায় সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে নাগরিকদের প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নে তৈরি হয়েছে শূন্যতা। এদিকে সরকার বলছে, কমিশন গঠনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারক চূড়ান্ত হলে শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এরপরই গঠিত হবে কমিশন। বিধিমালা অনুযায়ী আমাদেরকে প্রথমে বাছাই কমিটি করতে হবে। জাতীয় সংসদের 2 জন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক বিচার বিভাগের 1 জন প্রতিনিধি থাকবেন এবং গণমাধ্যমের 1 জন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির কাছ থেকে নামটা পেলেই বাছাই কমিটি হয়ে যাবে। বাছাই কমিটি হলেই তথ্য কমিশন গঠন করার কাজ চূড়ান্ত হবে। তথ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার এমন মন্তব্য করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, কমিশন না থাকায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রমের তথ্য পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। আর কমিশন গঠনের পেছনে বিলম্বের কারণ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের কমিশনের উপর অনাস্থাকেও কারণ হিসেবে দেখছেন তিনি। কমিশনের যে কার্যক্রম সেটা তো অনুপস্থিত থাকতে পারে না। ওই সরকারের নিয়োজিত বা ওই সরকারের নিয়োগ করা কমিশনের বিষয়ে বা কমিশনের উপর পরবর্তী যারা সরকার এসেছেন তাদের আস্থা
না থাকার কারণেই এই কমিশন ভেঙে দিতে হতে পারে। তথ্য কমিশন পুনর্গঠনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রশাসন এবং রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলি। যারা ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলো তারা চান তার পছন্দের লোক, কিন্তু সেটা হওয়া উচিত না। আইনের অধীনে পরিচালিত হবে, সেখানে কারো পছন্দ অপছন্দে হওয়ার কথা নয়। নতুন তথ্য কমিশন গঠিত হবে এবং সেই কমিশনে বিতর্কিত লোক না থাকে, দলীয় লোক না থাকে। বিশেষজ্ঞদের মতে তথ্য কমিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। তাই দ্রুত কমিশন পুনর্গঠনের দাবি এখন আরও জোরালো। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণায় ব্যাংকগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক মানুষের জন্য রাখা তহবিল থেকে অন্তত 4 কোটি টাকা ব্যয় হয়েছে। অন্তর্বর্তী সরকারের আদেশের প্রেক্ষিতে গণভোটের প্রচারণায় তহবিল ছাড় দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকদের মতে সিএসআর তহবিল রাজনৈতিক প্রচারণায় ব্যবহার অশনির সংকেত, অনৈতিক ও আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026-এর নির্বাচনের আগে বড় ব্যানার টানিয়ে বাংলাদেশ ব্যাংকের চত্বরেই হয় হ্যাঁ ভোটের প্রচারণা। গণভোটের প্রচারণায় আর্থিক সহায়তা নিতে স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন কর্তৃক আবেদনে জানা যায় প্রতিষ্ঠানটি 2025-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের 1.5 বছর পর 2026-এর জানুয়ারি মাসের 21 তারিখে নিবন্ধিত হয়। 1 মাসেরও কম সময় সংগঠনটি নির্বাচনে গণভোট সফল করতে 3টি প্রকল্পে 12,79,50,000 টাকার আবেদন করে। সে প্রেক্ষিতে 1 কোটি টাকা মঞ্জুর করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া হ্যাঁ ভোটের প্রচারে এবিবি থেকে 2.5 কোটি টাকা নেয় শাসনের জন্য নাগরিক সুজন। 20 লাখ টাকা অনুদান পায় ডিবেট ফর ডেমোক্রেসি। যে পয়েন্টগুলো উল্লেখ ছিল ওই পয়েন্টগুলো যদি একজন ভোটার সেই পয়েন্টগুলো যদি চেয়ে থাকে তবে সে হ্যাঁ ভোট দিবে, আর সে যদি মনে করে না এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই আমি না ভোট দিব। বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ক্যাম্পেইনে এরকম বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড আছে, এই সিএসআর ফান্ড থেকে তো ব্যয় করতেই পারে বাংলাদেশ, সেটা বোর্ড কর্তৃক নির্ধারিত। তবে প্রশ্ন আসছে সামাজিক দায়বদ্ধতা খাতের অর্থ রাজনৈতিক বা নির্বাচনের কোনো প্রচারে বরাদ্দ দেয়া যায় কিনা। বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন অনুযায়ী ব্যাংকগুলোর সিএসআর এর অর্থের 30% খরচ করতে হয় শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় 30%, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে 20% এবং বাকি 20% খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধিতে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচনের প্রচারণায় ব্যাংকগুলোর এই অংশগ্রহণ নিয়ম বহির্ভূত, অনৈতিক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। গণভোটের পক্ষে তো ঠিক না, যে হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা, এই যে সিএসআর এর যে নীতিমালা এই অর্থ ব্যবহারে, তো সেটার সম্পূর্ণ লঙ্ঘন এবং এই বিষয়টার যদি সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে এই সিএসআর এর অর্থ কিন্তু লুটপাট হবে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। তার কারণ যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছে, তো সুতরাং এইটা কিন্তু আবার যে অপব্যবহার হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের অন্যান্য আরও অনেক খাত ছিল যেখান থেকে তারা কিন্তু এই অর্থটা ব্যবহার করতে পারত, এখন কিন্তু তারা কেন করেনি? তার কারণ এখানে অডিট হবে, সরকারি অডিট হলে তখন অবস্থাটা কি দাঁড়াবে? ব্যাংকারদের সংগঠনটির সূত্রে জানা যায় 11 জানুয়ারি বিশেষ সভা ডেকে গণভোটের প্রচারে ব্যাংকগুলোর সভায় গভর্নর ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংকারদের সভায় এই উপস্থিতি ছিল বিরল, যেখানে উপায় হিসেবে ব্যাংকগুলোর সিএসআর খাত থেকে হ্যাঁ ভোটের প্রচারণায় খরচের নির্দেশনা আসে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 199 টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে 179 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণেই দেশের সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ। এমন পরিস্থিতিতেও 17 দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে 199 টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে 179 টাকা।
সয়াবিন তেল যারা আমদানি করেন উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও 175 থেকে 179 হবে। দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দেবে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম, কারণ দেশে মাত্র একটি ল্যাবে চলছে হামের নমুনা পরীক্ষা। পরিধি বাড়লেও শনাক্ত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে 24 ঘন্টায় হামে মারা গেছে একজন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1318 জন। গত 1.5 মাসে হাম ও উপসর্গে 250-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এর মধ্যে নিশ্চিত হাম মাত্র 47 জনের। অধিদপ্তরের হিসাব মতে সন্দেহজনক রোগীর চিত্র একই। প্রায় 35,000-এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত মাত্র 5,000-এর কাছাকাছি। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুরই হয়নি নমুনা পরীক্ষা। জ্বর, ডায়রিয়া ও র্যাশের মতো উপসর্গ দেখে চলছে হামের চিকিৎসা। বুকে এক্সরে করা হয়েছে আর রক্ত পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষা রিপোর্টে পেয়েছি, কিন্তু হামের রিপোর্ট এখনো পাইনি। রক্ত জমা দিছি, রিপোর্ট দেখার পর বুঝে যাবে। টেস্ট করার পরে বলা হয়েছে যে ওর হাম হয়েছে। একই তথ্য দিচ্ছেন চিকিৎসকরাও। তবে হাম পরীক্ষার পর অন্যান্য জটিলতা থাকলে তখন পাল্টাচ্ছেন চিকিৎসা পদ্ধতি। যখন একটা রোগীকে আমরা হাসপাতাল চিন্তা করে থাকি, তখনই কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা কিন্তু শুরু করে দিই। কিছু কিছু রোগী দেখা যায় যে তাদেরকে একটু একটু আমাদের হয়তো একটু সন্দেহজনক, মানে এটাকে আমরা হয়তো একটু কনফিউজড, তাদের ক্ষেত্রে আমাদের টেস্টের খুবই দরকার আছে। টেস্টটা করে আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করি। হয়তো দেশে শুধু মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষা হয় হামের। চলতি বছরের প্রথম 3 মাসে এ ল্যাবে পরীক্ষা হওয়া প্রায় 35% নমুনাই পজিটিভ এসেছে। এপ্রিলে এ সংখ্যা হয়ে যায় দ্বিগুণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলো স্যাম্পল এক করে সবগুলোর পজিটিভগুলো যদি আমরা যোগ দিয়ে তাকে পার্সেন্টেজ বের করি, আমরা দেখেছি যে 30 থেকে 35%। হামের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাবা, 3 মেয়ে, 2 মেয়ের জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের একটি পারিবারিক মাদক সিন্ডিকেট। চক্রটি অবৈধ মাদক কারবারের মাধ্যমে মালিক হয়েছে বিপুল সম্পত্তির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি মানি লন্ডারিংয়ের মামলা করেছে তাদের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরিবারটির আদ্যোপান্ত। আমিনুল ইসলাম ও সঞ্জয় মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, এবারের অনুসন্ধানে তুলে ধরা হবে বিস্তারিত। একই পরিবারের 7 সদস্য মাদক কারবারে জড়িত, এমন তথ্য আছে সময় সংবাদের কাছে। তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা। জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য। তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4তলা বাড়ি।
বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। উটলা ব্যস্ত 1500 টাকা 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা-10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। মায়ের লগে আমরা জিদের আগে কথাবার্তা কই না, এ দুটো ফাস্তে জামাই উদি করলো, তুই আবার এই আমার লগে মিললি থাকলে তোর মতন মায়ের পরিচয় দিতাম না, আমরা পরিচয় দিনের দ্বারা যাইও না, কথাবার্তা কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6 তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ। মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায় হঠাৎ রেশমার ফোন। তিনি জানান একসময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40, আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর করছে 6-7 বছর। আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট টাইলেন্ট না, বুঝছেন, সরাসরি আর কি কথা কন, এটা কি কোনো একটা সমাধান নাই। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও 1 বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকের কারবার বড় হতে থাকে। একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ইউরোপের কথা বলে নেওয়া হয় লিবিয়া, সেখানে নির্যাতন করে আদায় করা হয় মুক্তিপণ। অর্থ দিয়ে দেশে ফিরেছে মেহেরপুরের 2 গ্রামের এমন 9 যুবক। এখনও নিখোঁজ একজন। আইনজীবীরা বলছেন সাম্প্রতিক ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও বেশিরভাগ মানুষ জানে না মানব পাচার আইন সম্পর্কে। আর পুলিশ বলছে মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। এভাবেই নির্যাতন চলে প্রবাসগামী যুবকদের। সেই ভিডিও পাঠানো হয় তাদের পরিবারের কাছে। এরপর মুক্তিপণ দাবি। কেউ টাকা দিয়ে নিঃস্ব হয়ে ফিরছেন জীবন নিয়ে, আবার কেউ নিখোঁজ।
দালালদের খপ্পরে পড়ে এভাবেই প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে মেহেরপুরের যুবকরা। সাগর পথে ইউরোপে যেতে 10 থেকে 12 লাখ টাকা জনপ্রতি খরচ করেও মিলছে না স্বপ্নের দেখা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি করে দেয়া হয় এসব যুবকদের। বলিয়ারপুর গ্রামের হুজাইফা আল বপ্পির সন্ধান মেলেনি এখনো। পরবর্তীতে একই গ্রামের আরো 5 জন আর বারাদি গ্রামের 4 জন ফিরেছেন জীর্ণ শীর্ণ দেহ নিয়ে। বাবা, লিবিয়ায় যারা আসে তারা সহজে ফিরে যেতে পারে না। আপনি বললি কি ছেলে ফেরি পাবেন, অত সহজে ফেরি পাবেন না। এরকম করতে গিয়ে কোথায় কি করলো আমি জানিনি। 8 লাখ টাকা দেওয়ার পরেও সে হয়েছে আমাকে পাঠাইলো না, ঘরের মধ্যে আটকিতে হয়, মারধর করে, খাইতে মার দেয় না। খাওয়া দাওয়া খুব কষ্ট, আবার কাজ মাজ নেই, পুলিশে ধাওয়া থাকা, ভয়ে থাকা। এই সব দালালদের একটা ব্যবস্থা করার দরকার। একের পর এক শেষ হয়ে যাচ্ছে, গ্রাম নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা চাই এদের সুষ্ঠু বিচার। স্থানীয় দালালরা বলছে, ইউরোপে পাঠানোর কথা বলে চুক্তি করা হলেও তারা শুধু লিবিয়ায় লোক পাঠায়। লিবিয়ায় তৈরি করা বাংলা পাড়ায় চলে মাফিয়া কর্মযজ্ঞ। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এইবারে আপনি 1 টাকায় পাইবেন না 2 টাকায় পাইবেন, ওটা আপনি পাইবেন, ওটা তো আমি করতে পারবো না। কথা বুঝতে পারলাম। তো খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ঠিক আছে। আইনজীবীরা বলছেন, মেহেরপুরের সাম্প্রতিক ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও বেশিরভাগ মানুষ জানে না মানব পাচার আইন সম্পর্কে। এই আইনে শাস্তি আছে, মৃত্যুদণ্ড আছে, যেটা হচ্ছে সংঘবদ্ধ চক্র যদি এটা প্রমাণ হয়। যদি কোনো ব্যক্তি করে তা হচ্ছে যাবজ্জীবন, উইথ হচ্ছে অর্থদণ্ড। কিন্তু সমস্যা হচ্ছে যে এই আইনটার প্রপার ক্যাম্পেইনটা নাই। পুলিশ বলছে, মানব পাচারের সাম্প্রতিক মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এরা লোকাল কিছু দালালদের সাথে যোগাযোগ রাখে এবং যদি কেউ এরকম সহজ সরল মানুষ পায় যারা এই বিষয়ে সচেতন না, তাদেরকেই তারা প্রতারণার মাধ্যমে কিছু টাকা হাতিয়ে নেওয়ার এই চেষ্টাগুলো করে। মেহেরপুরে এমন প্রতারণার ঘটনা ঘটলে হিসেব নেই সরকারি বিভাগ বা সংস্থার কাছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ভোরের সময় আরও থাকছে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। নতুন করে আবারও প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। সরকারি সহায়তায় চাল বিতরণের অনিয়মের অভিযোগ। চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্রে ছিল না রক্ত দেওয়ার তথ্য, তারপরও এ নেগেটিভের রোগীকে দেয়া হলো ও পজিটিভ রক্ত। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। অপারেশনের পর রক্তের প্রয়োজন না থাকলেও রোগীকে দেয়া হয় ভিন্ন গ্রুপের রক্ত। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রোগীকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। পেটে ব্যথা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় 14 বছরের আফসানা আক্তার। স্বজনরা জানান, গত মঙ্গলবার কিশোরীটির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। অভিযোগ, ব্যবস্থাপত্রে রোগীকে রক্ত পুশ করার কথা উল্লেখ না থাকলেও আফসানার শরীরে রক্ত প্রবেশ করান দায়িত্বরত নার্স। আরও অভিযোগ করা হয়, আফসানার রক্তের গ্রুপ এ নেগেটিভ হলেও প্রবেশ করানো হয় ও পজিটিভ। বিষয়টি সামনে এলে দ্রুত বন্ধ করা হয় রক্ত প্রয়োগ। তবে এরই মধ্যে আফসানার শরীরে প্রবেশ করে 50 মিলিলিটার রক্ত, যা উঠে আসে হাসপাতালের নথিতে। ডাক্তারকে আপনি নাম নেই, কিন্তু আমার তো কোনো ডাক্তার বলে নাই যে রক্ত লাগলে তো আগে পজিশন করে রাখতে হবে। আপনি চুপ করে বসেন, আমার কাজ আমার করতে দিন। সিজারের রোগীর জন্য যে ব্লাডটা রাখা ছিল পজিটিভ, ঠিক আছে, সেটা তাদের অবহেলার কারণে আমার বাগ্নিকে ব্লাডটা পুশ করে। আমার বাগ্নির ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। এই ঘটনায় কিশোরীর মামা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। পজিটিভ রক্ত তার ভুল ক্রমে তাকে দিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ আমরা যখন পাই সাথে সাথে বন্ধ করে দিই, যে আনুষ্ঠানিক চিকিৎসা সেবা তাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোগী ভালো আছে। 3 কর্ম দিবসের মধ্যে যথাযথ রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে এবং রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। শেরপুর সদর উপজেলার মোকসেদপুরের আনিসুর রহমানের মেয়ে আফসানা আক্তার। সে নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, জামালপুর।
নানা সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা। নেই পর্যাপ্ত জনবল, রয়েছে ওষুধ সংকটও। সেই সঙ্গে চিকিৎসকদের অনুপস্থিতিতে সেবা বঞ্চিত উপজেলাবাসী। সেবা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করার কথা বলছে স্বাস্থ্য বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটার, হচ্ছে না এক্স-রে। রোগীদের অভিযোগ, স্বাস্থ্যসেবার বালাই নেই এই হাসপাতালে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। একে তো চিকিৎসকের অভাব, তার উপর নেই পর্যাপ্ত ওষুধ। জরুরি রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সুচিকিৎসার অভাবে অনেকেই অতিরিক্ত অর্থ খরচ করে ঢুকছেন বেসরকারি ক্লিনিকে। আচ্ছা, ওষুধের শর্ট আছে, রুগী পাচ্ছেন না ঠিক মতো। ডাক্তার আছে কিন্তু চিকিৎসা তো তেমন ভাবে হচ্ছে না। বিল্ডিং পুরাতন হয়ে গেছে, সব ফাইটে ফুটে যাচ্ছে, দেখেন ভেঙে পড়ে যাচ্ছে। অনেক টেস্ট আসছে, যেগুলো আছে আমাদের বাইরে থেকে করে নিয়ে আসতে হয়। দেখা যাচ্ছে যে যেসব ক্লিনিক আছে এইসব ক্লিনিক থেকে আমাদের করা লাগে। রিপোর্ট করার জন্য যে মেশিন পত্রগুলো, এগুলো উন্নত মানের হওয়ার দরকার আছে। চিকিৎসকরা বলছেন, সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। রুম সংকট তো আছেই, তাছাড়া যে কিছু ওষুধের স্বল্পতা থাকে, সব পরীক্ষা নিরীক্ষার ফ্যাসিলিটিও এখানে নাই। চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টা স্বীকার করে সিভিল সার্জন বলছেন, হাসপাতালটিতে সেবার মান বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। ওভারঅল সব ডাক্তার যাতে ওর উপস্থিত থাকে, যে 3 জনের ব্যাপারে সমস্যা আছে ওই 1জনকে সতর্ক করা হয়েছে, 2জনকে অলরেডি ঢাকাতে লেখাই হয়েছে, তাতে তারা রেগুলার আসা যাওয়া আসে এবং তাতে তাদের কাঙ্ক্ষিত সেবা যেটা রোগীরা পাওয়ার কথা এটা তাদের দেয়। হাসপাতালটি 2005 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। চিকিৎসক সহ 167 জনবলের বিপরীতে কর্মরত 99 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের। তবে অর্থনীতির কঠিন সময়ে কর ছাড়েন সুযোগ নেই বলে জানান অর্থমন্ত্রী। ব্যবসা সহজ করে রফতানি খাতের সহায়তার আশ্বাস দেন তিনি। চলতি অর্থ বছরের 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের ঘাটতির চাপ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে আলোচনায় প্রস্তাব উঠে আসে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5.5 লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ কর হার 25% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেন ও মহিলাদের ক্ষেত্রে, মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে 5,50,000 টাকায় নির্ধারণ করার সুপারিশ করছে। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার প্রতিকূলতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। এমন অবস্থায় করের হার কমানো না গেলেও ব্যবসা সহজীকরণের আশ্বাস দেন তিনি। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। এনবিআর চেয়ারম্যান বলছেন, নিয়ম নীতির জাতাকলে কর যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। যেগুলোতে ওভার রেগুলেশন আছে, যে সকল কাজ আমাদের রেগুলেশনের কারণে আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, এগুলো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে অ্যাড্রেস করতে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আপনাদের ভারী পণ্য তোলা নামানোর জন্য দরকারি ক্রেন ফর্ক ক্লিপ সংকটে ভুগছে বেনাপোল বন্দর। সময়মতো পণ্য খালাস করতে না পারায় আর্থিক ক্ষতির অভিযোগ ব্যবসায়ীদের। এ অবস্থায় নতুন ঠিকাদার প্রতিষ্ঠার নিয়োগের দাবি তাদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, সমস্যার সমাধানে নতুন ঠিকাদার নিয়োগের কাজ চলমান। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় এর মধ্যে 30% রয়েছে ভারী পণ্য। ব্যবসায়ীদের দাবি, এসব পণ্য সময় মতো খালাসে অন্তত 12টি ক্রেন ও 20টি ফর্কলিফট দরকার হলেও বন্দরে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠানের রয়েছে 7টি ক্রেন ও 8টি ফর্কলিফট, যার অর্ধেক প্রায় সময় থাকে অচল। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। আমাদের বেনাপোল বন্দরে ভারী পণ্য খালাসের জন্য 10টি ক্রেন এবং 15টি ফর্কলিফটের প্রয়োজন। সেক্ষেত্রে আছে ঠিকাদারের প্রতিষ্ঠানের মাত্র অর্ধেক, তারও কম। আমরা বারবার বন্দর কর্তৃপক্ষকে জানাইছি,
তারা আমাদের কোনো ক্রেনের ব্যবস্থা করতে পারেনি। এইসব মাল খালি করার জন্য যে ক্রেন দরকার শক্তিশালী, সেই ক্রেন বেনাপোল বন্দরে নাই। অবিলম্বে প্রাইভেট সেক্টরে আনতে হবে, এখানে একাধিক ক্রেন দিতে হবে এবং বন্দরের সাফিসিয়েন্ট পার্কিং স্পেস না করলে বিবিএন চালু করা যাবে না। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলাপ করেছি এবং যে ইকুইপমেন্টের যে কন্ট্রাক্টর আছে তাদের সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, এখনো আমরা কোনো সুরাহা পাইনি। ঠিকাদার প্রতিষ্ঠান আছে, এদের ক্রেন ফরক্লিপ কোনো কিছুই ভালো না, যার কারণে আমরা বন্দর কর্তৃপক্ষকে আজকে জানাইছি ঠিকাদারি বাতিল করার জন্য। এই অবস্থায় নতুন ঠিকাদার নিয়োগের কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা চাহিদা অনুযায়ী সেই সংখ্যক ক্রেন এবং ফরক্লিফট আমাদের চুক্তিতে উল্লেখ করে রাখবো এবং তাদের কাছ থেকে সেইভাবে আমরা প্রয়োজনীয় ইকুইপমেন্টটা যাতে সরবরাহ করে এই বিষয়গুলো আমাদের ক্লোজ তত্ত্বাবধানে থাকবে এবং আশা করি নতুন ঠিকাদার আসার পরে ইকুইপমেন্ট লোড আনলোডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় 40,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়, যা থেকে বছরে আসে 10,000 কোটি টাকা রাজস্ব। সময় সংবাদ, বেনাপোল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর পরিণত হলো সকল ফটোগ্রাফারদের মিলন মেলায়। আলোকচিত্র প্রদর্শনী দেখতে ভিড় শিক্ষার্থীদের। আগামীতে দেশের সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন প্রতিযোগিতা আয়োজনের কথা জানান আয়োজকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আলোকচিত্রের উৎসব। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় করে শিক্ষার্থীরা। ফ্রেমে ফ্রেমে ঝোলানো প্রতিটা আলোকচিত্র গল্প বলে রূপকথা, অজানা সম্ভাবনার, সাহস, সংগ্রামের বাস্তব জগৎসহ জীবনের ক্যানভাসের। সমসাময়িক জীবনযাত্রা, প্রকৃতি ও ভাবনার নান্দনিক প্রতিচ্ছবি আকৃষ্ট করে দর্শনার্থীদের। টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় 2 দিনব্যাপী আন্তঃবিভাগ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী লুমিনেক্স। এমন আয়োজন প্রতিভা বিকাশের অপার সুযোগ বলে মনে করেন আলোকচিত্রপ্রেমীরা। ক্যামেরা, মোবাইল 2 ক্যাটাগরিতে জমা পড়ে শত শত ছবি। প্রাথমিক বাছাই শেষে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় সেরা ছবিগুলো। পরে বিজ্ঞ বিচারকগণ নির্বাচন করেন এ বছরের ঢাবির শ্রেষ্ঠ ফটোগ্রাফার। সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ক্লাব মডারেটর। ঘুরে ঘুরে প্রত্যেকটি ছবি দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে প্রতিটি ছবি জীবনের প্রতিচ্ছবি। এ ধরনের কর্মকাণ্ডগুলোকে যাতে সামনে আরও বেশি সাপোর্ট দেওয়া হয়, কারণ এইগুলোর মধ্য দিয়ে কিন্তু জ্ঞানের যে চর্চা, তার যে বহিঃপ্রকাশ, তার একটা সুযোগ ঘটবে। শুধু ক্লাব কেন বা আমাদের ডিপার্টমেন্ট কেন, আমরা চেয়েছি যে আমাদের ক্যাম্পাসে সকলকে নিয়ে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে তাদের ট্যালেন্টগুলো শো করার জন্য। আমাদের টার্গেট হচ্ছে ন্যাশনালি এটা করা, যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে সকলকে নিয়ে ন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন এন্ড এক্সিবিশন অ্যারেঞ্জ করার। আগামীতে সকল প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফটোগ্রাফি কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজনের কথা জানান ক্লাবের সদস্যরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। গ্রীষ্মের শুরুতেই তীব্র পানি সংকটে নাকাল খুলনা মহানগরী। 31টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন ওয়াসার পানির জন্য হাহাকার। 1 সপ্তাহেরও বেশি সময় ধরে অনেক এলাকায় বন্ধ পানি সরবরাহ। দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। তবে সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস ওয়াসার। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুনের রুবেলের রিপোর্ট। গত 1 সপ্তাহ ধরে এভাবেই পাশের একটি সাবমার্সিবল থেকে পানি নিয়ে বাসার দৈনন্দিন কাজ সারতে হচ্ছে খুলনা মহানগরের টুটপাড়া তালতলা এলাকার জামিলা খাতুনকে। পাশে থাকা ওয়াসার পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এই এলাকায় পানি সরবরাহ বন্ধ। শুধু তালতলা নয়, মহানগরীর 31টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন পানির হাহাকার। কোথাও দিনে একবার অল্প পানি এলেও তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ হচ্ছে না। যেসব এলাকায় ওয়াসার সংযোগ পৌঁছায়নি সেখানে টিউবওয়েলই ভরসা, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেখান থেকেও পানি উঠছে না। এ কারণে দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। নগরবাসী বলছেন, সমস্যা সমাধানেই কর্তৃপক্ষকে জানালেও কোনো সুফল মিলছে না। মাঝখানে ধরে পানি আসে না, এই ওয়াসারের নকরে করলে কয় কি আমাকে মেশিন নষ্ট, আমরা কি করবো পানি না আসলে। অনেক পরিবার বাধ্য হয়ে আইন অমান্য করেই সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তুলছে। সিটি কর্পোরেশন বলছে বিষয়টি বারবার ওয়াসাকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আমাদের সে পূর্বের কলগুলো সব অকেজো হয়ে পড়েছে। এই জন্য ওয়াসার সাথেই আমাদের এই সমস্যার সমাধানের জন্য বৈঠক করতে হবে, কাজ করতে হবে। আমি সেই উদ্যোগ সিটি কর্পোরেশন নেবে।
তবে ওয়াসা কর্তৃপক্ষের দাবি সংকট নিরসনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য আরও 75টা উৎপাদক টিউবওয়েল নলকূপ স্থাপন করা হবে, যাতে খুলনা শহরের মানুষজনকে হচ্ছে যে স্বাভাবিকভাবে পানি সরবরাহ দেওয়া যায়, মানুষের যে পানির যে চাহিদা সেই চাহিদাটা যেন পূরণ করতে পারা যায়। এছাড়াও যে অঞ্চলগুলোনে খুলনা ওয়াসার সংযোগগুলো পৌঁছায় নাই পাইপলাইন নেটওয়ার্ক, এই অঞ্চলগুলোকেও খুলনা ওয়াসার সরবরাহের আওতামুক্ত করার জন্য আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। 2018 সালে 2558 কোটি টাকা ব্যয়ে খুলনা পানি সরবরাহ প্রকল্পে মধুমতি নদীর পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে ওয়াসা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় দিন দিন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে উপজেলার 97% মানুষ বিভিন্নভাবে জলবায়ু ঝুঁকিতে আছেন। সংকট নিরসনের সহনশীল অবকাঠামো নির্মাণ, ম্যানগ্রোভ বনায়ন, লবণমুক্ত পানি সরবরাহ সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা। জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব সরাসরি দৃশ্যমান এখানে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিয়মিত লড়াই করে বাঁচতে হয় বাসিন্দাদের। কয়রায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাবে 97% বাসিন্দা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কয়রায় 84.9% মানুষ লবণাক্ততা এবং 74.7% ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছেন। পানি আনতে হবে ওই এখান থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার ফারাক থেকে। আমরা পুকুরের পানি খাই, আমাকে কলের পানি টক, কলের পানি খাতে পারি না। পানির পিপাসার জ্বালায় ফারান্ডা ভার হয়ে যায়। গত বছর এক চোটে মনে হয় 200-250 ঘর এক চোটে নদীতে সব ভেঙে নিয়ে গেল। সাগরের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনো রকম করে জীবিকা নির্বাহ করছি। গবেষণায় উঠে এসেছে মানুষের জীবন জীবিকা ও জনপদের অবকাঠামোর বিষয়গুলো। বন্যায় ঝুঁকি থাকা সত্ত্বেও 95% মানুষ কাঁচা ঘরে বসবাস করেন। পাশাপাশি বড় দুর্যোগে 82.8% মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় ও এক সপ্তাহের মধ্যে 25% পরিবার খাদ্য সংকটে পড়েন। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার সুপারিশ উঠে এসেছে গবেষণায়। এনজিও কিছু কাজ করতেছে, আবার তার সাথে সাথে যে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে তার আসলে সমন্বয় নাই। রিপিটেড যে আসলে জলবায়ু পরিবর্তনের ইফেক্ট, সাইক্লোন, টাইডাল ফ্লাডিং, দেন ড্রাই সিজনে আমরা দেখতে পাচ্ছি হিট ইফেক্ট। এই সিচুয়েশন থেকে মানুষ আসলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় আসলে তারা কোপ করা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মিশ্র পদ্ধতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় 400 পরিবারের উপর 2 মাসব্যাপী এই গবেষণা করা হয়। শুধু কয়রা নয়, দক্ষিণ অঞ্চলের পুরো উপকূল জুড়েই একই চিত্র। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 2027 কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই মাটি দিয়ে তৈরি। ফলে দুর্যোগ বা লবণ পানি ঠেকাতে পারছে না এসব বাঁধ। একই সাথে সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব, দুর্বল যোগাযোগ ব্যবস্থা সংকটকে দিন দিন তীব্র করে তুলছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সুপেয় পানির সংকটে খাল-বিলের লবণাক্ত পানি পান করে স্বাস্থ্য ঝুঁকিতে বাগেরহাট উপকূলের কয়েক লাখ মানুষ। গভীর নলকূপ ও পর্যাপ্ত মিঠা পানির উৎস না থাকায় সংকট বেড়েই চলছে। লবণ পানিতে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে ভুগছে উপকূলবাসী। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2 গ্রামের মাত্র একটি সুপেয় মিঠা পানির উৎস বৌমার পুকুর। পাশে রয়েছে সৌরশক্তি চালিত পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানি পরিশোধনাগার। এখান থেকেই প্রায় 1000 পরিবার সুপেয় পানির চাহিদা মেটাতো। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে 6 মাস ধরে বন্ধ পানি পরিশোধনাগার। তাই বাধ্য হয়ে শুষ্ক মৌসুমে পুকুর, নদী ও খালের লবণাক্ত পানি ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বড়াইখালী ও চরগ্রামের নারীরা। একই চিত্র উপকূলের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও বাগেরহাট সদরসহ 5 উপজেলার মানুষের। কষ্ট লাঘবে সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলবাসী। পানির থেকে অনেক গন্ধ, আমরা এই পানি খাওয়ার পরে আমাকে বাথরুম হয়, বমি হয়, এই জন্য আমাকে হসপিটালে যাওয়া লাগে। এই জন্য আমরা পানির সংগ্রহের জন্য অনেক কষ্ট করছি। এই 2 গ্রামে পানির অত্যাধিক পরিমাণের ভোগান্তি। আমরা দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করি। পানিটা সংকটের কারণে সংগ্রহ করা লাগতেছে বিভিন্ন নানা জায়গায় ডুবাত বলতে গেলে, এখানে যেখানে নিরাপদ না ওই পানিটা। একটা পুকুরে পরে কত মানুষ এর পরে চলতে পারে, কিন্তু পুকুরে তো পানি শুকিয়ে গেছে।
এখন পুকুরে পানিতে গন্ধ আসে। আমরা পানি নিয়ে অনেক ভোগান্তি, এখানে একটা পিএফ ছিল, পিএফটা অনেক দিন হইতে নষ্ট হয়ে গেছে। গ্রামের মাঝে যে পুকুরটা বৌমা পুকুর নামে যেটা পরিচিত, এই পুকুরটাকে একটু সংরক্ষণ করে ফিল্টারটাকে ভালো করে দিয়ে আমাদের একটু পানির ব্যবস্থা করে। সুপেয় পানির অভাবে উপকূলের বাসিন্দারা প্রতিনিয়ত ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পায়খানার পরে হাত পরিষ্কার রাখবে এবং খাবারটা ধুয়ে খাবে এবং তরল খাবার বেশি পরিমাণে খাবে। তো এইগুলি করলে পরে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাবে। লবণাক্ত এলাকার মানুষের জন্য কমিউনিটি ভিত্তিক সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের মন্ত্রণালয়কে অবহিত করেছে এই পুকুরগুলো পুনঃখনন করে এবং নতুন পুকুর খনন করে এই বিরাট জনগোষ্ঠীকে সুপেয় পানির সুবিধার আওতায় কিভাবে আনা যায় সে বিষয়ে আমরা তালিকাগুলো আমরা প্রেরণ করেছি। জেলার উপকূলীয় 5 উপজেলার 3 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। গত 3 মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 3600 মানুষ। সময় সংবাদ, বাগেরহাট। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। অনেকে নৌকায় তুলে নিচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জাম, কেননা মধ্যরাতেই যেতে হবে নদীতে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে, তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। 2 মাস তো আমরা বইয়া রয়েছি, মাছ ধরতে পারি নাই। অভিযান শেষ হয়েছে, একটু একটু অনুভূত ভালোই লাগবে। অভিযানের পরে আল্লাহ যদি মাছ টাছ দেয় তাহলে একটু ভালো চলতে পারবো। তবে নিষিদ্ধ নয়, নির্ধারিত ফাঁসের জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের পরামর্শ মৎস্য বিজ্ঞানীদের। ইলিশকে যদি আমরা 6.5 সেন্টিমিটার জালের ফাঁসের দৈর্ঘ্য মেনটেন করে ইলিশকে আহরণ করি, 30 সেন্টিমিটারের নিচের মাছটা স্কেপ করতে পারে এবং সে তার লাইফ জীবন দশায় একবার অন্তত পক্ষে প্রজননে অংশগ্রহণ করতে পারে। এদিকে ভোলায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, তালিকায় থাকা সত্ত্বেও অনেকে পাননি চাল। অভিযান শেষের পর্যায়ে থাকলেও বিতরণ করা হচ্ছে অর্ধেক পরিমাণ। এমনকি জেলে কার্ডের পরিবর্তে চাল বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্ডের মাধ্যমে। অন্যদিকে প্রবাসীর পরিবারও জেলে সহায়তার চাল পাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আমার মাস্টার হলি তোর নাম আছে, কয় নাম আছে, আপনার চাল দেওয়া হইব না, আপনি কাট পাইবেন না। কা পুরা নাম দেখো হেরাবাদ। কত মানুষ দাঁত দানা করিয়া ছেলে সন্তান লইয়া বহুত কষ্টে আছে। 2.5 মাস পরে চাল দিছে, দেওয়ার কথা 80 কেজি দিছে 40 কেজি। এতে কি আমাকে সংসার চলবো? এখন 40 কেজিতে দিতে আছে, আমরা এই 40 কেজি দিনে কি করে চলবো? এ নিয়ে দায়সারা জবাব ইউনিয়ন পরিষদে কর্মরতদের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যাদের কার্ড আছে তারা নিবন্ধিতই জেলে, এবং আমরা কার্ডদারি দিই, আমরা কার্ডদারির বাইরে দিই নেই। আমরা 2 মাসের চাল পেয়েছি, ফেব্রুয়ারি মাসের চাল আজকে বিতরণ করতেছি। আমরা শিডিউল অনুসারে শিডিউলে আজকে এবং কালকে হবে ফেব্রুয়ারি মাসের বিতরণ 40 কেজি করে। বারবার যে অভিযোগটি আসছে সেই অভিযোগটি কেন হচ্ছে এবং কী জন্যে হচ্ছে সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। মৎস্য ডিপার্টমেন্ট থেকে একটি তদন্ত হয়েছে এবং এই তদন্তের যে রিকমেন্ডেশন আছে, এই রিকমেন্ডেশনটা আমরা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ভোলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছে। এর মধ্যে 90,200 জেলের জন্য মাসে 40 কেজি হারে 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ। ঝালকাঠিতে ইলিশের পোনা নিধনের অভিযোগে 3 জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাতে রাজাপুরে বিষখালী নদীর বাদুরতলা এলাকায় অবৈধভাবে ইলিশের পোনা নিধন করছিল 2 জেলে সহ 3 জন। তাদের হাতে নাতে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে জব্দ করা হয় 4টি অবৈধ জাল। মা ইলিশ রক্ষায় তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। উৎপাদন কম হলেও যশোরে গ্রীষ্মকালীন সবজির দাম রয়েছে ক্রেতার নাগালের মধ্যে। কৃষকদের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণেই সবজির দাম কম। বিস্তারিত জানতে সদর উপজেলার চূড়ামন কাটি পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। ভোরের আলো ফুটতেই জমে উঠেছে যশোরের সদর উপজেলার চূড়ামন কাটির পাইকারি সবজির হাট।
আর কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এই বাজারে এসেছেন এবং যশোর শহর এবং আশপাশের যে বাজার, সেই বাজারের বিক্রেতারা এখান থেকে সবজি সংগ্রহ করছে। আজকে সবজির দাম অনেকটাই কম। গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেশ কমেছে, কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত কমে এসেছে। আমরা কথা বলেছি কৃষকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে এই বাজারে কলা পাইকারি বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকা কেজি, উস্তে বিক্রি হচ্ছে 45 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, কুমড়ো 38 থেকে 40 টাকা কেজি, কাঁচামরিচ 40 থেকে 45 টাকা কেজি, কাঁকরোল 70 টাকা কেজি, পটল 25 টাকা কেজি, কচুরলতি 30 টাকা কেজি, পুঁই শাক 7 থেকে 8 টাকা কেজি, বরবটি 25 টাকা কেজি, লাউ 20 টাকা কেজি, ঝিঙে 30 টাকা কেজি, লাল শাক 40 টাকা কেজি, ঢেঁড়স 15 টাকা কেজি, কুশি 40 টাকা কেজি এবং আজকের বাজারে সিম পাওয়া গেছে এবং এই সিম বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি। কৃষকদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে এক সপ্তাহ আগেও এই সকল সবজির দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেশি ছিল এবং তখন তারা কিছুটা লাভ করতে পারছিলেন, কিন্তু আজ দুদিন ধরে বাজার নিম্নমুখী এবং দাম বেশ পড়েছে। দাম পড়ে যাওয়ার কারণে আসলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে উৎপাদন যে খরচ, কীটনাশক সহ অন্যান্য জিনিসপত্র এবং শ্রমিক খরচ সব মিলিয়ে উৎপাদনের যে খরচ, সেই খরচ এই দামে উঠানো সম্ভব না এবং উৎপাদনও কিন্তু খুব বেশি হচ্ছে তা না। তারা বলছেন উৎপাদন কেবলমাত্র শুরু হয়েছে, বাড়তি উৎপাদন শুরু হয়েছে ঠিক তখনই বাজারের দাম পড়ে গিয়েছে। এর কারণ হিসাবে তারা যেটা বলছেন যে গত কয়েকদিনের আবহাওয়ার যে প্রতিকূল আবহাওয়া, সে আবহাওয়ার কারণে বাজার কমেছে। এছাড়া যশোর সবজির জোন, এই অঞ্চলে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়, দেশের 60% চাহিদা পূরণ করে, কিন্তু এর বাইরে অন্যান্য জেলাগুলোতেও কিন্তু সবজি চাষ হয়। সেই সব জেলায় এখন সবজি উৎপাদন শুরু হয়েছে, সবজি ওঠা শুরু করেছে, ফলে যশোর থেকে সবজির চাহিদা কমেছে, ফলে বাজারে চাহিদা কম থাকায় এবং যোগান কিছুটা সেই তুলনায় বেশি থাকায় সবজির দাম কমেছে। তবে স্বস্তিতে আছেন ক্রেতারা, যারা ভোক্তারা এই সবজি কিনে সরাসরি তাদের খাবার টেবিলে পরিবেশন করা হয়, তারা কিন্তু একটু স্বস্তিতে, তারা কিন্তু এখন গত কয়েকদিন ধরে বেশ কম দামে সবজি কিনতে পারছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম যশোরে। বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন স্থানে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, কাটা ধান পানিতে ভাসছে। বিস্তারিত জানাতে কচুয়ার ধানক্ষেত এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটে গত দুদিনে যে বজ্র বৃষ্টি, এই বৃষ্টির ফলে আসলে যে ভোরো চাষিরা আসলে খুবই তারা লোকসানের মুখে পড়েছে। যদি আমরা বলি যে আসলে গত দুদিনে যে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আসলে কৃষকরা তাদের কিন্তু স্বপ্নের যে সোনালী ধান সেটা ঘরে তুলতে পারেননি অনেকেই। আমরা জানতে পেরেছি যে বাগেরহাটের কচু উপজেলার যেখানে আমি আছি, এখানে আসলে দেখেছি যে আসলে বোরো ধানের যে ক্ষেতগুলো পানিতে নিমজ্জিত রয়েছে এবং অনেক ধান কাটার পরে যে ঘরে তুলবে এবং তারা যে বাড়িতে নিয়ে যাবে, সেই জায়গাটায় কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু তুলতে পারেনি, যার ফলে ধানগুলো ঝরে এবং এই মাঠেই রয়ে যাচ্ছে। আমরা সকালবেলা থেকে দেখেছি বিভিন্ন যে মাঠগুলো রয়েছে একেবারে সোনালী ধানের মৌমৌ অবস্থায়, সেগুলো আসলে বৃষ্টি এবং যে বাতাস, বৈরী আবহাওয়া এবং ধমকা হাওয়ার কারণে গাছগুলো সব নুয়ে পড়েছে এবং এছাড়া যে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো পানিতে কিন্তু নিমজ্জিত রয়েছে, যার ফলে কিন্তু কৃষকদের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। অনেকেই বলেছেন যে তারা যে কীটনাশক থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সব ধরনের যে খরচ, সে খরচ তারা উঠাতে পারছেন না এবং প্রায় 4 বিঘা জমিতে 1 লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা কিন্তু কোনো কিছুই তুলতে পারেননি। আমরা আসলে এখানে কথা বলছিলাম যে বাগেরহাটের যে বিভিন্ন উপজেলাতে যে কৃষকরা রয়েছে তাদের সাথে, তারা বলছে যে আসলে পানিতে একেবারেই পানিতে টইটম্বুর বিভিন্ন নিচু এলাকাগুলোতে, যার ফলে
বিভিন্ন জায়গায় যে ধান এবং সেই ধান কিন্তু তারা কিন্তু উঠাতে পারেননি এবং কৃষকের মূল্য অনেকটা বেশি। যে হঠাৎ করে যে এই বৃষ্টি হবে এই আবহাওয়া পূর্বাভাস পাওয়ার পরও তারা চেষ্টা করছিল যে ধান কেটে নেবে, কিন্তু কৃষকের যে মজুরি এবং যে কৃষক সংকট এবং যারা শ্রমিক রয়েছে শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত ধান ঘরে তুলতে পারেনি, যার ফলে এখন কিন্তু মাঠেই রয়ে গেছে অনেক ধান এবং সেই ধান তারা আসলে ঘরে তোলার তারা সম্ভব নয়। এবং তারা বলেছে যে আসলে যে একদিকে যেমন কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, এরপরে কিন্তু আবার যে বর্জ্য বৃষ্টি এবং এই যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে এই অঞ্চলে উপকূলীয় এলাকা বাগেরহাটের একদিকে যেমন লবণাক্ত, অন্যদিকে যেরকম এই যে বৃষ্টির ফলে কিন্তু আসলে মানুষ এখন তারা এক ধরনের দুশ্চিন্তার ভাঁজ তাদের মধ্যে রয়ে গেছে। এখন তারা কিন্তু বলছে যে আসলে সরকারের সহায়তা ছাড়া আবার ঘুরে দাঁড়ানো খুবই কষ্টকর হয়ে যাবে। তবে বাগেরহাটের যে কৃষি বিভাগের যে এখানে উপপরিচালক মোহাম্মদ মুতাহার হোসেন, তিনি কিন্তু আমাদের কিন্তু সে জানিয়েছেন যে বাগেরহাটে প্রায় ৬৮,১৭১ হেক্টর জমিতে এবছর যে বোরো ধান হয়েছে এবং ভালো ফলন হওয়ার পরে কিন্তু গত এই 2 দিনে প্রায় 13,০০০ হেক্টর জমির ধান কেটে নেওয়া সম্ভব হলেও কিন্তু তারপরেও কিন্তু প্রায় 3,০০০ হেক্টর জমির ধান এখন মাঠে রয়েছে কাটা অবস্থায়, যার ফলে কিন্তু এই 3,০০০ হেক্টর জমির যে ধান এটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদি আরো বৃষ্টি এবং অব্যাহত থাকে তাহলে কিন্তু কৃষকের আরো ব্যাপক ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কৃষকের এবং ধানের নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে। নওগাঁয় অবৈধভাবে ডিজেল বিক্রির সময় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট ডিপো থেকে তেল এনে অবৈধভাবে বিক্রি করছে একটি চক্র, এমন তথ্যে শুরু হয় অভিযান। মান্দার ফালাইন বৈদ্যপুর এলাকা থেকে লরি সহ জব্দ করা হয় ৬,২০০ লিটার ডিজেল ও বিক্রির টাকা। 2 জনকে আটক সহ পলাতকদের বিরুদ্ধে দেয়া হয় মামলা। নোয়াখালীতে স্কুল শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার আসামি গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2022 সালের 22 সেপ্টেম্বর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী অদিতার গলা, হাত ও পায়ের রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অদিতার মা বাদী হয়ে গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে ঘটনার দিনই গৃহশিক্ষক রনিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে অদিতার নখের আঁচড় এবং পোশাকে রক্তের দাগ পাওয়া যায়। ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা হয় বলে আদালতে স্বীকারোক্তি দেন রনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। নিজ বাসায় কোচিং সেন্টারের তার কোচিং ক্লাসের শিক্ষক আব্দুর রহিম রনি দ্বারা ধর্ষণের চেষ্টা করে পরবর্তীতে ধর্ষণ করতে না পারায় আমার মেয়েকে নির্মমভাবে খুন করেছে। বিজ্ঞ আদালত 302 ধারাতে দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের 9-4-এর খদারায়ও তাকে দোষী সাব্যস্ত করেছে। তদন্ত হয়েছে, তদন্তের ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি দিয়েছে। তার জবানবন্দিমূলক আলোকে সমস্ত আলামত কিছু উদ্ধার হয়েছে। রাজশাহীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাতে ট্রেনে পপকর্ন বিক্রি শেষে স্বামীসহ স্টেশনে নামেন। সে সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত করে স্বামীকে বেঁধে রাখা হয় পরিত্যক্ত দোকানের পাশে। পরে স্টেশনের পাশেই জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয় তাকে। ছিনিয়ে নেওয়া হয় পপকর্ন বিক্রির টাকা। পরে স্থানীয়রা ওই দম্পতিকে উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাটে মাদক মামলায় 2 জনের 5 বছর করে কারাদণ্ড হয়েছে। আসামিদের উপস্থিতিতে এই রায় দেন
স্পেশাল ট্রাইব্যুনাল 2-এর বিচারক রওশন আলম। আদালত সূত্রে জানা যায় 2012 সালের 16 মে ঢাকায় পাচারের সময় পিকআপ ভ্যান থেকে 344 বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করা হয়। এই ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। হুমায়ুন আহমেদ কবির আদিতমারী উপজেলার চারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ভোরের সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। 140 আসনে জয় পেতে পারে তৃণমূল। 4 মে চূড়ান্ত ফল প্রকাশের পর পাল্টে যেতে পারে হিসাব নিকেশ। সুনামগঞ্জে হাউস বোট তৈরি করতে এসে পানিতে পড়ে নিখোঁজের 1 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে যুবকের মরদেহ। রক্তি নদীতে হাউস বোট তৈরির সময় অসাবধানতাবশত পড়ে যান রাকিব হোসেন। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে খবর দেয় তাহিরপুর ফায়ার স্টেশনে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে নদী থেকে উদ্ধার করা হয় মরদেহ। রাকিব হোসেন মুন্সিগঞ্জের লোহজংয়ের বাসিন্দা। হাউসবোট তৈরির কারিগর হিসেবে তিনি কাজ করতেন। দেশের বাইরের খবর। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না হলে নো অবরোধ বহাল থাকবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আইআরজিসি জানিয়েছে যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে পড়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধে মার্কিন সেনা নিহতের দায় তার কাঁধে চাপান ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যদিও হেগসেথ দাবি করেন সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নজরদারি আর মার্কিন নৌ অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। অবরোধের মাঝে গত 20 এপ্রিল ইরানি কন্টেইনারবাহী জাহাজ তোসকা আটক করে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের খবর, জাহাজটির 6 নাবিককে মুক্ত করেছে মার্কিন সেনারা। আটক বাকি ক্রুদের মুক্ত করতে ইরানি কর্তৃপক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের গণমাধ্যমের দাবি, গত 3 দিনে অর্ধশতাধিক ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙেছে। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে তারা জানায়, এর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ ছিল। যদিও এ বিষয়ে মুখ খোলেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি হুঁশিয়ারির পাশাপাশি তেহরানকে দ্রুত বাস্তব পরিস্থিতি বুঝে বুদ্ধিমান হওয়ার পরামর্শ দেন। ট্রাম্প বলেন, বোমাবর্ষণের চেয়ে অবরোধ অনেক বেশি কার্যকর। ইরানের সঙ্গে ফোনে আলোচনা হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। We've knocked out their Navy, we've knocked out their Air Force, and they have some missiles, a small percentage. They have a small percentage of missile-making facilities. We knocked out about 80% of them. The rest could come very quickly if we don't make a deal. মার্কিন হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করছে। আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও নজিরবিহীন প্রতিরোধ মোকাবিলা করতে হবে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের শুনানিতে অংশ নেন সমরমন্ত্রী পিট হেগসেথ। এ সময় ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান তিনি। এক ডেমোক্র্যাট সদস্য এই যুদ্ধকে কৌশলগত ভুল এবং চোরাবালি হিসেবে বর্ণনা করেন। যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় সমরমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। শুনানিতে এক আইন প্রণেতা অভিযোগ করেন, কুয়েতের ঘাঁটিটি ইরানের লক্ষ্যবস্তু তালিকায় থাকার পরও মার্কিন সেনাদের সেখানে পাঠিয়ে ঝুঁকি বাড়ানো হয়েছে। তবে হেগসেথ এই অভিযোগ অস্বীকার করে বলেন, সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হার্স্ট কংগ্রেসকে জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে। এই যুদ্ধে 13 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। বিপুল এই খরচের বড় একটি অংশ গেছে অস্ত্রশস্ত্র ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের পেছনে, যা এখন মার্কিন রাজনীতিতে একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানো ও জ্বালানিতে সরকারি সহযোগিতার মতো বিভিন্ন দাবি নিয়ে পর্তুগালে বিক্ষোভ করেছে রাইড শেয়ারিং চালকরা। বুধবার রাজধানী লিসবনে বিক্ষোভ র্যালি ও কর্মবিরতিতে অংশ নেয় অসংখ্য গাড়ি চালক। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকার ও প্ল্যাটফর্মগুলোর প্রতি আহ্বান জানান দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া না বাড়ায় মারাত্মক ক্ষতির মুখে পর্তুগালের রাইড শেয়ারিং বা টিভিডি পেশার সাথে যুক্ত কর্মজীবীরা। তাই বুধবার নানা দাবি নিয়ে রাস্তায় নামেন তারা। অ্যাসোসিয়েশন ন্যাশনাল মুভমেন্ট টিভিডির ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় সকালে লিসবনের ক্যাম্পো পিকেনোতে জড়ো হন অসংখ্য গাড়ি চালক। বিভিন্ন স্লোগানে নিজেদের নানা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ র্যালি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইএমটির কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ভাড়া না বাড়লেও উচ্চ কর ও ট্যাক্সি চালকদের টিভিডিতে অন্তর্ভুক্তিকরণের সুযোগ দেওয়ার মতো সরকারের নানা পরিকল্পনার কড়া প্রতিবাদ জানান তারা। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন এই পেশার সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরাও। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। আমাদের যে ড্রাইভিং রেট সেটা একদম নাজুক, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে খারাপ। তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা আমাদের ন্যায্য যে পাবার কথা সেটুকু পাচ্ছি না, বরং উল্টো আর আমাদেরকে তেলের দামের তুলনায় অনেক ভাড়া কম দেওয়া হচ্ছে। আমরা যারা এই দেশে রাইড শেয়ারের কাজ করি, আমরা আসলে অনুরোধ করব সরকারের পক্ষ থেকে আমাদের এই যে তিনটা দাবি যেন মেনে নেয়। ইউরোপের দেশ হিসেবে আমরা আশা করি যে অন্তত এই উবারের যে ভাড়াগুলো আছে সবগুলো সমন্বয় করবে। টিভিডি চালকদের এই কর্মবিরতিতে প্রয়োজনীয় গন্তব্যে যেতে উবার বা বোল্টের গাড়ি না পেয়ে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পর্তুগালে টিভিডি ও ফুড ডেলিভারি পেশার উপর নির্ভরশীল কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। চলমান মধ্যপ্রাচ্য সংকটের জেরে পর্তুগালের টিভিডি বা রাইড শেয়ারিং চালকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তেলের দাম বাড়লেও তাদের ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়েনি। তাই আজকে তারা জড়ো হয়েছেন। তাদের প্রত্যাশা সরকার এবং প্ল্যাটফর্ম তাদের এই দাবিগুলো মেনে নেবে এবং তারা অন্যান্য দেশের মতোই এই দেশে একই কাজ করতে পারবেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। পশ্চিমবঙ্গের ভোট মিটতেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপি। কিছু সংস্থা অবশ্য তৃণমূলকেও এগিয়ে রেখেছে। এদিকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যটিতে ভোট পড়েছে প্রায় ৯০%। বুধবার ছিল রাজ্যটির ৭ জেলার ১২৪ আসনের ভোট। প্রায় ৩,২১,০০,০০০ ভোটার ১,৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন এদিন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। প্রথম দফার মতো বুধবার দ্বিতীয় দফার ভোটেও লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গের ৭ জেলার ভোটাররা। ভোট কেন্দ্রের বাইরে ভোট থেকেই ছিল দীর্ঘ লাইন। আর কমিশনের বিশেষ ব্যবস্থায় ভোট দিতে দেখা গিয়েছে প্রবীণ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভোটারদেরও। দিনভর উৎসবের আবহে ভোট দিয়েছেন ভোটাররা। তবে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সকালে ভোটের অশান্তির ছবি প্রথম ধরা পড়ে হুগলির খানাকুলে। সেখানে আইএসএফ তৃণমূল সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এছাড়াও কোথাও কোথাও ভোট গ্রহণে দেরি হওয়া কিংবা ইভিএমে ভোট দেরি হওয়ার মতো অভিযোগও এসেছে। তবে দুপুরে সংবাদ মাধ্যমের নজর ঘুরিয়ে দেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কালীঘাট রোডের একটি বুথ পরিদর্শন করার সময় তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এতেই উত্তেজিত হয়ে বহিরাগত বলে তাদের ধরতে দৌড় শুরু করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত এলাকায় শত শত তৃণমূল সমর্থক জড়ো হতে দেখে দ্রুত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃদু লাঠিচার্জ শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। নির্বাচন কমিশন ভোটে সহিংসতা রুখতে প্রায় ২ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। এছাড়াও সাজোয়া বহর নিয়ে রাস্তায় নামে বিশেষ নিরাপত্তা বাহিনী। সার্বক্ষণিক নজরদারিতে বিশেষ গাড়িতে লাগানো হয় সিসিটিভি ক্যামেরাও। বিকেলে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউটে ভোট দেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বলেন তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।
এছাড়াও এদিন দিনভর আলোচনায় ছিলেন তারকা ভোটাররাও। দুপুরে ভোট দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়েছেন সৌরভ গাঙ্গুলিও। ভোট দিতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তীকেও। এদিকে ভোট মিটতেই ভারতের বিভিন্ন সমীক্ষা পরিচালনাকারী সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষায় বিজেপি 150 থেকে 160 আসনে জয় পাচ্ছে বলে আভাস দিচ্ছে, আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। তবে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে, তারা পেতে পারে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পি মার্ক প্রজাপোলের সমীক্ষাতেও তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। প্রথম দফায় 23 এপ্রিল 16 জেলার 152 আসনে ভোট হয়। এদিন রাজ্যের বাকি 7 জেলায় 142 আসনের ভোট হওয়ার মধ্য দিয়ে 294 আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। 4 মে একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ফ্রান্সে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জড়ো হয়ে ক্ষোভ জানান তারা। এ সময় তাদের হাতে ছিল বিচারের দাবি সংবলিত নানা প্ল্যাকার্ড ও ফেস্টন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় পিএইচডিতে অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি। এই ঘটনায় ফ্রান্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্স এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুবই মর্মান্তিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যদিও হত্যাকারীকে সাথে সাথেই জাস্টিস সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে। বাট আমাদের আজকের দাবি হচ্ছে যেন বাংলাদেশ গভর্নমেন্ট যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশে পাঠায় বা স্টুডেন্টরা যখন যায়, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, এমবাসির মাধ্যমে যেন তাদের অ্যাকোমোডেশনটা নিশ্চিত করে তারা। এই হত্যার পিছনে কে আছে আমরা জানি, ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে। তারপরও আমরা স্টুডেন্ট হিসেবে নিরাপত্তাহীনতায় এখন ভুগছি। আমরা যারা ফ্রান্সে আছি, আমাদের স্টুডেন্ট কমিউনিটিটা বিশাল বড়। আমরা সেই জন্য বাংলাদেশ এমবাসি এবং বাংলাদেশ সরকার দুজনের কাছেই আমাদের অনুরোধ থাকবে, যারা ফ্রান্সে বসবাসরত স্টুডেন্ট আছে সবার নিরাপত্তা জোরদার করার জন্য। ইউএসএ আমাদের যে 2 শিক্ষার্থী নিহত হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, আমরা তাদের দ্রুত শাস্তি দাবি করছি। ওয়াশিংটন ডিসিতে যে এমবাসি আছে, তারা যেন বাংলাদেশের ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপার এবং এই যে ঘটনা ঘটলো, যে মারা গেল, তাদের যেন সঠিক বিচার হয়, এটাই আজকে আমাদের দাবি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের অপরাধের বিচার দৃশ্যমান ও স্বচ্ছভাবে দ্রুত সম্পন্ন না হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিতে পারে। আর তাই মার্কিন প্রশাসন খুব দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধে যে অভিযুক্ত তার সর্বোচ্চ শাস্তি প্রদান করবে, এটাই তাদের প্রত্যাশা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কুয়েতে কর্মী পাঠাতে সরকার নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। দালাল চক্রের দৌরাত্মে শ্রম অভিবাসনের ব্যয় ঠেকেছে 8 থেকে 10 লাখ টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ প্রবাসীরা। তবে অনিয়ম রোধ এবং ভিসা যাচাইয়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সরকার নির্ধারিত খরচ 1 লাখ টাকার কিছু বেশি হলেও বাস্তব চিত্র ভিন্ন। একজন সাধারণ শ্রমিককে দেশটিতে যেতে গুনতে হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। মধ্যস্থভোগী ও সিন্ডিকেটের দৌরাত্মে বিপাকে পড়েছেন তারা। কুয়েতের শ্রম আইন অনুযায়ী কর্মীর যাতায়াত সহ যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করার কথা থাকলেও তা কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ। অনেকের অভিযোগ, দালাল চক্র ও সিন্ডিকেটের কারণে এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি থেকে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। সরকারি নজরদারি বাড়িয়ে দ্রুত এই অবৈধ সিন্ডিকেট নির্মূলের দাবি ভুক্তভোগী প্রবাসীদের। বাংলাদেশের যারা শ্রমিক আসে কুয়েতে, তাদের 8 থেকে 10 লক্ষ টাকা খরচ পড়ে। আসলে এটা কেন? অন্যান্য দেশ, নেপাল, ইন্ডিয়া,
অন্যান্য দেশের কান্ট্রিদের মানুষের 1 থেকে 1.5 লক্ষ টাকা তাদের খরচ হয়। বিদেশি কর্মী পাঠানোর নামে প্রতারণা ঠেকাতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সচেতনতামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভিসা যাচাইয়ের ক্ষেত্রে দূতাবাসের বিশেষ সেবা ও নিয়মিত ব্রিফিং প্রবাসীদের মাঝে আস্থা বাড়িয়েছে। কুয়েতে আসার আগে সব তথ্য যাচাই, কেউ সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সতর্ক থাকা সহ নানা পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। যেই ভিসা আপনি পাচ্ছেন সেই ভিসাটা যাচাই করবেন। তারপরে সন্দেহ থাকে আপনারা ভিসার কপিটা আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন আমাদের মাধ্যমে যে ভিসাটা সঠিক নাকি এটা একটা জাল ভিসা। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সচেতনতা এবং আইনি পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঠিক ভিসা যাচাইয়ের ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা প্রশংসনীয় বলছেন তারা। কুয়েত থেকে বাংলাদেশের জন্য কর্মীদের যে ভিসাগুলি বের হয়, ভিসাগুলিতে কিন্তু একটা কিউআর কোড থাকে। সেই কিউআর কোড স্ক্যানিং করে কিন্তু তারা জানতে পারবেন যে ভিসাটা কি সঠিক কিনা। যদি এরপরও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে বাংলাদেশ দূতাবাসের ইমেল করে ইমেলের মাধ্যমে তারা এটা সত্যতা এবং সঠিক কিনা তা যাচাই করার ব্যবস্থা রয়েছে। সেটাই আমাদেরকে জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাথে বৈঠক করেছেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। মঙ্গলবার বাংলাদেশ চ্যান্সারি ভবনে IOM চিফ অব মিশন ক্রিস্টিন পার্কোর সাথে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাই কমিশনার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তাদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেন তিনি। একই সাথে প্রবাসীদের সহায়তায় IOM এবং মালদ্বীপ সরকারের ভূমিকার প্রশংসা করেন ডক্টর নাজমুল ইসলাম। সংক্ষিপ্ত এই আলোচনায় নিরাপদ অভিবাসন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং মাইগ্রেন্ট ওয়ার্কার রিসোর্স সেন্টারের কার্যক্রম শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া ভবিষ্যতে প্রবাসীদের সচেতনতায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। মিরপুর স্টেডিয়ামে গিয়ে আর আগের মতো তিক্ত অভিজ্ঞতা হবে না দর্শকদের। গ্যালারিতে সুযোগ সুবিধা বাড়াচ্ছে বিসিবি। খাবারের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর এবার তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি ফ্যান দেয়া হলেও মোট প্রায় 20টি ফ্যানের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য স্টেডিয়ামে অনুরূপ ব্যবস্থা করতে চায় তামিম ইকবালের বোর্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভিন্ন এক রূপ হোম অব ক্রিকেটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টি-20তে হোম সাপোর্টারদের গর্জনে এই শান্ত পরিবেশই হয়ে উঠবে চঞ্চল। তাদের গর্জন আরও প্রাণবন্ত করতে ভিন্ন উদ্যোগ ক্রিকেট বোর্ডের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে লাগানো হচ্ছে ফ্যান। এর আগে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের অব্যবস্থাপনা সহ নানা বিষয় নিয়ে অভিযোগ শোনা গেছে দর্শকদের মুখে। সিটের বেহাল দশা, অপরিচ্ছন্নতা, খাবারের অত্যধিক দাম, বিনা কারণে হেনস্থার শিকার হওয়া, তালিকা অনেক লম্বা। তীব্র গরমে গ্যালারিতে বসে খেলা উপভোগ করাই হয়ে পড়ে দুরূহ। তবে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর এসব দিকে নজর দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব পাবেন সমর্থকরা। এরই মধ্যে অ্যাডহক কমিটির একাধিক সদস্য কথা দিয়েছেন ক্রিকেট অন্তঃপ্রাণ দর্শকরা তাকিয়ে এই আশ্বাস বাস্তবায়নের দিকে। পানি ও খাবারের মূল্য কমানো সহ বেশ কিছু উদ্যোগ আগেই নিয়েছেন তামিম ইকবাল। এবার গ্যালারিতে ফ্যানের ব্যবস্থা করে যেন মন জয় করে নিয়েছেন বিসিবি প্রধান। আপাতত পরীক্ষামূলক বিরাট আকৃতির একটি ফ্যান লাগানো হয়েছে। জানা গেছে পুরো স্টেডিয়ামে ছাউনি থাকা গ্যালারিগুলোতে মোট 15 থেকে 20টি ফ্যান লাগানোর পরিকল্পনা রয়েছে। গ্যালারির শেডগুলো এই ভারী ফ্যানের ওজন নিতে পারে কিনা কিংবা কতটুকু জায়গা এতে কভার করা সম্ভব এসব বিষয় যাচাই করে দেখছে বোর্ড। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্টেডিয়ামেও এমন সুবিধা রাখতে চায় বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের সাংঘাতিক ভুল। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে তাই এখন কাজ করা উচিত বিসিবির। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক, আশাবাদী দেশে ফেরা নিয়েও। ক্রিকেটের উন্নয়নে
অন্তর্বর্তী সরকারের অবদান কি? এ প্রশ্নের উত্তর না থাকলেও ক্রীড়া উপদেষ্টা হিসেবে একটা রেকর্ড ঠিকই গড়ে দিয়ে গেছেন আসিফ নজরুল। বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল একটা বিশ্বকাপ। এবার ওই নীতি নির্ধারকদের এক হাত নিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন সাবেক এই অধিনায়ক। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অধপতন হয়েছে বাংলাদেশের। সাকিবের মতে ঠিক করার দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বর একটি সিরিজ হওয়ার কথা শুনছি, সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে। এক সময়ের বন্ধু তামিম ইকবালকে নিয়ে এদিন স্তুতি ঝরল সাকিবের কণ্ঠে। বিসিবি সভাপতি হিসেবে তাকে নিয়ে বেশ আশাবাদী এই অলরাউন্ডার। যদি তামিম বিসিবির নির্বাচিত সভাপতি হতে পারে তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে এবং অবশ্যই বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। সাকিব আশাবাদী নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও। সরাসরি উত্তর না দিলেও মামলা নিয়ে অগ্রগতিতে সন্তুষ্ট সাবেক টাইগার অধিনায়ক। দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ নিয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন সাকিব। সময় সব ঠিক করে দেয়, আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। জুনে আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব, খেলবেন ইইউ টি20 বেলজিয়ামে। সাব্বির মিথুন, সময় সংবাদ। পিএসএল ফাইনাল খেলতে আবারও পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে খেলতে তাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর শিরোপা নির্ধারণী ম্যাচে নাহিদকে পেয়ে উচ্ছ্বসিত দলটির সমর্থকরা। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। পেশোয়ার জালমি স্বত্বাধিকারী জাভেদ আফ্রিদির একটা টুইট, আর তাতেই তোলপাড়। জালমি ভক্তরা যেন হাতে পেয়েছে ঈদের চাঁদ। কেউ কেউ এখনই পেশোয়ারকে দিয়ে দিচ্ছে চ্যাম্পিয়নের তকমা। কারো মতে ফাইনালে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। নাহিদ রানাকে নিয়ে এমন উন্মাদনা পাকিস্তানিদের মাঝে। বাংলাদেশি স্পিড স্টারের অন্তর্ভুক্তি আমেজ বাড়িয়েছে পিএসএল ফাইনালের। শুরুতে বিশ্রামের কথা থাকলেও পেশোয়ার ফাইনাল নিশ্চিত করায় সিদ্ধান্ত বদলেছে বিসিবি। নাহিদ রানাকে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট অপারেশনস বিভাগ। আর তাই আবারও এবারের পিএসএলে দেখা যাবে নাহিদ রানার গতির ঝড়। জালমির জার্সি গায়ে এবারের আসরে মাত্র 4 ম্যাচ খেলেছেন নাহিদ রানা। এরপর জাতীয় দলের ব্যস্ততায় ফিরে এসেছেন দেশে। অবশ্য সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওই 4 ম্যাচেই। 7 উইকেট নিতে গড় 11-র নিচে, ওভার প্রতি খরচ 6 রানেরও কম। তাই তাকে ফাইনালে পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে জালমি সমর্থকদের। নাহিদের হাতে চোট থাকলেও বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দেয় নিশ্চিন্ত টিম ম্যানেজমেন্ট। 3রা মে পিএসএল ফাইনাল, তাই দলের সঙ্গে মানিয়ে নিতেও সময় পাচ্ছেন এই ডানহাতি পেসার। পিএসএল থেকে ফিরে টেস্টের প্রস্তুতি শুরু করবেন নাহিদ। 8 মে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মিরপুরের হোম অফ ক্রিকেটে। এরপর সিরিজে আরও এক টেস্ট। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে মানিয়ে নেয়ার পরীক্ষাটাও 23 বছর বয়সী গতি তারকার সামনে। আপাতত নাহিদের সামনে হাতছানি ক্যারিয়ারের প্রথম বিদেশি ফ্রাঞ্চাইজি লিগের ট্রফি উঁচিয়ে ধরার। সেই সাথে প্রতিদান দিতে হবে জালমি সমর্থকদের ভালোবাসার। 10 বছর ধরে পিএসএল এর শিরোপা অধরা পেশোয়ারের। নাহিদের গতির ঝড়ে সে অপেক্ষার অবসান ঘটতে পারে আগামী রোববার। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 1টায়। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে একেবারেই ছন্দে নেই টাইগ্রেসরা। ওয়ানডেতে 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর একই অবস্থা টি20তেও। ব্যাটিংয়ে টপ অর্ডারে রান আসছে না নিয়মিত। মিডল অর্ডারে সোবহানা মুস্তারি চেষ্টা করে যাচ্ছেন একা, কিন্তু সঙ্গীর অভাবে কাজে আসছে না কিছুই। বোলিংয়েও ছন্দে নেই মারুফা নাহিদারা। লঙ্কান টপ অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তার সবকটি ম্যাচেই। দ্বিতীয় টি20-র আগে প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি জ্যোতি বাহিনী। ছন্দে ফিরতে মরিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।
সব গুঞ্জন সত্যি করে পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী ডি সিলভা। একই সঙ্গে বোর্ডের বাকি সদস্যরাও ক্রীড়া মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিশানায়েকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এরান বিক্রমারত্নেকে প্রধান করে গঠন হতে পারে অন্তর্বর্তী কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের ভাগ্য বরণ করতে হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মী ডি সিলভাকে। লঙ্কান ক্রিকেট বোর্ডে অস্থিরতা ছিল আগে থেকেই। মূলত গেল টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে না পারায় অখুশি ছিল লঙ্কান সরকার। ঘরের মাটিতে বিশ্বকাপের ভরাডুবির পর থেকে শাম্মী ডি সিলভার উপর চাপ বাড়তে থাকে। এরপর থেকে ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগেস তাকে দায়িত্ব ছাড়তে বলেন। এর আগেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী রানা সিংহে ক্ষমতা গ্রহণের পর শাম্মী ডি সিলভাকে সরিয়ে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করেছিল, যার ফলশ্রুতিতে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় লঙ্কান বোর্ডের উপর। পরবর্তীতে তাৎক্ষণিক সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসে আবারও শাম্মী ডি সিলভাকে সভাপতি হিসেবে পুনর্বহাল করা হয়। এবার অবশ্য ভিন্ন পথ অবলম্বন করেছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমান অবস্থা নিয়ে লম্বা আলোচনা হয়েছে শাম্মীর সঙ্গে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে বড় ভূমিকা পালন করেন এখানে। তিনি কথা বলে শাম্মী ডি সিলভাকে পদত্যাগ করতে বলেন। শাম্মী অবশ্য পদত্যাগের সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন। এদিন গোটা বোর্ড সহ পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা রাষ্ট্রপতি দিশানায়েকে ও ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগেসকে জানানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড থেকে। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় একটি অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে শীর্ষ পদ পাওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে আছেন এরান বিক্রমারত্নে, যিনি ছিলেন সাবেক ক্রীড়াবিদ এবং বর্তমানে রাজনীতিবিদ। আছেন জাতীয় অলিম্পিক কমিটির সাবেক প্রধান সুরেশ সুব্রামানিয়াম, সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রোশান মাহানামার মতো অনেক প্রাক্তন ক্রিকেটার। নতুন নির্বাচন আয়োজন হওয়ার পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। মূলত এসএলসির দুরবস্থা নিয়ে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরলীধরনের বোর্ডের গঠনতন্ত্র সংশোধন নিয়ে আইনি পদক্ষেপ নেয়ার পর সংস্কারের এই কার্যক্রম জোরালো হয়। নতুন নির্বাচনের মাধ্যমে লঙ্কান ক্রিকেট সঠিক দিক নির্দেশনা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নতুন করে স্পোর্টসে প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জেলা পর্যায়ে স্থানীয় কোচদের অধীনে বাছাই শুরু হলেও চূড়ান্ত পর্বে নিজে উপস্থিত থাকার কথা জানান প্রতিমন্ত্রী। নির্বাচিতরা যাতে নিজ নিজ বিভাগের বিকেএসপিতেই প্রশিক্ষণ নিতে পারেন এবং তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল হক। তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম এর আগেও পরিচালনা করেছে সরকার, তবে নতুন করে স্পোর্টসের মতো এতটা বিস্তৃত পরিসরে হয়নি কখনোই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই প্রয়াসে এরই মধ্যে আশার সঞ্চার। মাত্র 15 দিনে এই কম্পিটিশনে অংশ নিতে আবেদন করেছে প্রায় 1,61,000 ক্ষুদে অ্যাথলিট। দেশের 64টি জেলায় একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টস। সেখান থেকে প্রতিভাবানরা আঞ্চলিক বাছাইয়ের গণ্ডি পেরিয়ে উঠে আসবেন বিভাগীয় পর্যায়ে। শুরুতে স্থানীয় প্রশিক্ষকরা করবেন প্রতিভার মূল্যায়ন। কেউ যাতে স্বজনপ্রীতির শিকার হয়ে অবমূল্যায়িত না হন সেই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচ বা আমাদের যারা অফিসিয়াল প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রাঅর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার সহ মোট 8 ডিসিপ্লিন দিয়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস, যেখানে বয়সের বাধ্যবাধকতা 12 থেকে 14 বছর। বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারা সুযোগ পাবেন নিজ নিজ বিভাগের বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের, পাশাপাশি দেয়া হবে শিক্ষাবৃত্তি। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে
সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। 2রা মে সিলেট থেকে শুরু হবে ক্রীড়াঙ্গনের এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের 64টি জেলাতেও শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। আমরা আশা করছি যে জুনের ভিতরেই আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বিশ্বকাপের প্রাইজ মানি বাড়ালো ফিফা। বাড়ানো হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দ। প্রাইজ মানি $727 মিলিয়ন থেকে বাড়িয়ে করা হয়েছে $871 মিলিয়ন। সে সঙ্গে আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও। মাঠে প্রতিপক্ষ দলের ফুটবলার বা কোচের সঙ্গে মুখ ঢেকে কথা বললে সরাসরি দেখতে হবে লাল কার্ড। এছাড়াও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো ফুটবলার মাঠ ছেড়ে উঠে গেলেও লাল কার্ড দেখাতে পারবেন রেফারি। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বিশেষ সভা শেষে এই বিষয়গুলোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমবারের মতো 48 দল নিয়ে হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় আসরকে সফল ও বিতর্কমুক্ত রাখতে একের পর এক নিয়মে পরিবর্তন আনছে ফিফা। কানাডায় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বিশেষ সভা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পরিবর্তন এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে। এখন থেকে বিশ্বকাপে খেলা চলাকালীন মুখ ঢেকে প্রতিপক্ষ দলের কোনো ফুটবলার বা কোচের সঙ্গে কথা বলা যাবে না। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদ ম্যাচে বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি ভিনিসিয়াসের সঙ্গে কথা বলার সময় জার্সিতে মুখ ঢেকে রেখেছিলেন। ব্রাজিলিয়ান তারকার সে সময় প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন। পরে সে অভিযোগ প্রমাণ হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বেনফিকা ফুটবলার। পরে উয়েফার তদন্তে সমকাম বিদ্বেষী আচরণের প্রমাণ হয় 6 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল প্রেস্তিয়ানিকে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। এছাড়াও এখন থেকে যদি কোনো ফুটবলার মাঠে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে খেলা ছেড়ে চলে যান তবে সরাসরি পেতে হবে লাল কার্ড। এই নিয়ম কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদি কোনো কর্মকর্তা ম্যাচ চলাকালীন কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে ফুটবলারদের মাঠ থেকে বেরিয়ে যেতে প্ররোচনা দেন তবে তাকে শাস্তির পাশাপাশি কার্ডও পেতে হতে পারে। মূলত গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে সেনেগাল ও মরক্কোর মধ্যকার ম্যাচের পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ করে সেনেগালের ফুটবলারদের মাঠ ত্যাগ করার মতো ঘটনার কারণেই চালু করা হচ্ছে এই নিয়ম। এছাড়াও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল বরাদ্দ বাড়ছে অংশ নেয়া দলগুলোর। অবশেষে ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেসে আকাঙ্ক্ষিত সেই সিদ্ধান্ত এসেছে। আগের তুলনায় বরাদ্দ বেড়েছে 15%। মূলত যুক্তরাষ্ট্রে অতিরিক্ত কর, বাড়তি বিমান ভাড়া, পরিবহন খাতে অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ার কারণেই বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। বিশ্বকাপের প্রাইজ মানি আগে ছিল $727 মিলিয়ন, এখন তা বাড়িয়ে করা হয়েছে $871 মিলিয়ন। কাতার বিশ্বকাপে যা ছিল $440 মিলিয়ন, অংশ নেয়া 48টি দেশ পাবে $12.5 মিলিয়ন। 19 জুলাই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। রানার্স আপ দলের জন্য বরাদ্দ থাকবে $33 মিলিয়ন। আমরা বিশ্বকাপকে বিতর্কমুক্ত ও বর্ণবাদী আচরণ থেকে দূরে রাখতে চাই। এ কারণেই এ নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণেই বেড়েছে দলগুলোর জন্য বরাদ্দ। এছাড়াও বিশ্বকাপে দল বেড়ে যাওয়ায় ফুটবলারদের নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচাতে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। পারভিন আক্তার, সময় সংবাদ। টরন্টোতে ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর। আসন্ন বিশ্বকাপ ঘিরে উন্মোচন করা হয়েছে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল এর পূর্ণাঙ্গ পরিকল্পনা। এই ফ্যান ফেস্টিভ্যালে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শকরা। বিশ্বকাপ ঘিরে নানা নেতিবাচক খবরের মাঝে এই উৎসব সাধারণ দর্শকদের দিচ্ছে আলাদা স্বস্তি, যা ঘিরে চলছে নানা আয়োজন। কানাডার টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ লিমন। টরন্টোর ঐতিহাসিক ফোর্ট ইয়র্ক এবার রূপ নিচ্ছে ফুটবল উন্মাদনার এক বিশাল মিলন মেলায়। বিশ্বকাপ চলাকালীন এখানে বসবে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, যেখানে থাকবে বড় পর্দায় সরাসরি খেলা দেখা, লাইভ মিউজিক, খাবার আর বিনোদনের নানা আয়োজন।
ফুটবল শুধু খেলা নয়, এটি মানুষের আবেগ, আর সেই আবেগকে সবার জন্য উন্মুক্ত রাখতে চায় নগর কর্তৃপক্ষ। তাদের আশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এই ফ্যান ফেস্টিভ্যাল পরিণত হবে এক প্রাণবন্ত উৎসবে। 46 days 46 দিন পর টরন্টোতে প্রথম বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6টি ম্যাচ ঘিরে এই শহরের ওপর কোটি মানুষের নজর থাকবে। আমরা পুরোপুরি প্রস্তুত। ঠিক এই মাঠে আয়োজিত হচ্ছে ফ্যান ফেস্ট, যা উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্টের প্রধান মিলনস্থল হিসেবে কাজ করবে। এখানেই টরন্টোবাসী একত্রিত হবে এবং বড় পর্দায় টুর্নামেন্টের সবকটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবে। দর্শকদের সুবিধা নিশ্চিতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ, খাবার ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব জোন সবকিছুই সাজানো হচ্ছে বিশ্বমানের আয়োজনের লক্ষ্য নিয়ে। এটি 22 দিনের একটি আয়োজন এবং এর প্রতিটি দিনই হবে বৈচিত্র্যময়। ম্যাচের সময়সূচি, অনুষ্ঠানমালা এবং দর্শকদের উপস্থিতিতে ভিন্নতা থাকবে। তাই আমাদের পরিকল্পনা মূলত ভিড় সামলানো, মানুষের সহজ যাতায়াত নিশ্চিত করা এবং প্রতিদিন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করা। এর জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে খেলা দেখার এলাকা, মূল মঞ্চ, খাবার ও পানীয়র স্টল এবং পরিবারের সবার জন্য উপযোগী বিভিন্ন ব্যবস্থা থাকবে। বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে বেড়েছে উত্তেজনা, আর এই ফ্যান ফেস্টিভ্যাল সেই উন্মাদনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। টরন্টোতে বিশ্বকাপ আসছে ভেবে আমি খুব উত্তেজিত। সবার একসাথে হওয়ার জন্য এটা খুব মজার একটা সময় হবে। অনেক আনন্দ আর দারুণ সব ঘটনা ঘটবে এখানে। আমার মনে হয় এটা একটা দারুণ পরিকল্পনা। যারা গ্যালারির টিকিট পাবে না তাদের সবার যাওয়ার জন্য এটা একটা চমৎকার জায়গা হবে। এটা খুব মজার একটা সময় হতে যাচ্ছে। আমি অবশ্যই সেখানে যাব। টরন্টো সিটি সেন্টারে সম্প্রতি এক বৈঠকে বসে আয়োজক কমিটি। সেখানে দর্শক সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। ঘণ্টা বেজেছে উৎসবের, তবে সেই উৎসব কেবলমাত্র বিএমও স্টেডিয়ামই নয়, গোটা নগর জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিটি অফ টরন্টো। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। নিজ দেশের ফেডারেশনের অনুমতি ছাড়াই এখন থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। ভ্যাঙ্কুভার কাউন্সিল থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ফিফা, জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগের আইন অনুযায়ী কোনো দল তার নিজ দেশের ফেডারেশন থেকে স্বীকৃতি না পেলে ফিফা তাকে আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ দিতে পারত না। কিন্তু নতুন এই অধ্যাদেশের ফলে বিশেষ ব্যবস্থার প্রেক্ষিতে এখন থেকে ফিফা চাইলে যে কোনো দলকে অনুমতি দিতে পারবে। এদিকে এ ঘোষণার পরপরই নিজেদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান নারী ফুটবল দলের সদস্যরা। বন্ধ ফুটবল স্টেডিয়াম, নিষিদ্ধ গ্যালারি আর নির্বাসিত জীবন। আফগানিস্তানের নারী ফুটবলারদের গল্পটা গত কয়েক বছর ধরেই ছিল কেবলই হারানোর। কিন্তু হার না মানা মানসিকতা আর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এক ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে গেল দৃশ্যপট। দেশের পতাকা তলে সরাসরি খেলতে না পারলেও এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে অফিসিয়াল স্বীকৃতি নিয়ে মাঠে নামতে পারবেন আফগান নারীরা। আফগানিস্তানের সবুজ ঘাসের মাঠ থেকে হাজার মাইল দূরে এখন এইসব ফুটবলারদের বসবাস। 2021 সালে তালেবানরা ক্ষমতায় আসার পর ফুটবল বুটজোড়া তুলে রেখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল তাদের। কিন্তু ফুটবল যাদের রক্তে, তাদেরকে আর আটকে রাখা যায়? দীর্ঘ প্রতীক্ষার পর আজ পূর্ণতা পেল তাদের সেই সংগ্রাম। আমরা টিম রেগুলেশনে কিছু পরিবর্তন এনেছি, আর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো আফগান উইমেন ইউনাইটেডকে অফিসিয়াল ফিফা প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা কাউন্সিলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি। ফিফা কাউন্সিলের এই সিদ্ধান্তটা ছিল মূলত একটা বাধা ভাঙার গল্প। সাধারণ আইন অনুযায়ী একটি দেশের ফুটবল ফেডারেশনের অনুমতি ছাড়া কোনো দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ফিফা তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে। তৈরি হয়েছে আফগান উইমেন ইউনাইটেড, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আফগান নারী ফুটবলারদের একটি সম্মিলিত মঞ্চ। আর বিশেষ বিবেচনায় এখন থেকে তারা অংশ নিতে পারবে ফিফার স্বীকৃত যে কোনো আসরে। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা দৃশ্যমান হওয়ার জন্য, নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য কতটা লড়াই করেছি তা বলে বোঝানো যাবে না। আফগানিস্তানের ভেতর থাকা প্রতিটি বোনের কণ্ঠস্বর হওয়াই আমাদের লক্ষ্য ছিল। এই সিদ্ধান্ত আমাদের সেই সহনশীলতারই একটি বড় জয়।
বর্তমানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় চলছে আফগান খেলোয়াড়দের বাছাই ক্যাম্প। প্রায় 90 জন ফুটবলারকে ফিফা থেকে বিশেষ সহায়তা দেয়া হচ্ছে। এই দলটি কেবল গোল করার জন্য খেলবে না, বরং এটি হতে যাচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীদের পরিচয় এবং সাহসের প্রতীক। জুনের আন্তর্জাতিক উইন্ডোতেই তারা আবার গায়ে জড়াবে জার্সি, নামবে স্বপ্নের টানে। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই খবরটা আমাদের জন্য অনেক বড় কিছু। এই দলটা শুধু ফুটবল খেলার জন্য নয়, এটা আমাদের সবকিছুর প্রতিনিধি। প্রতিটি আফগান মেয়ের কাছে এর অর্থ অনেক গভীর। আমি এখন সত্যি মেঘের ওপর ভাসছি। বর্তমান ফুটবলারদের মতোই আনন্দে ভাসছেন সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তার দীর্ঘ লড়াই আজ পূর্ণতা পেয়েছে। এই ফুটবলাররা মনে করেন তাদের মাঠে নামা মানেই আফগানিস্তানের সেই মেয়েদের আশা জাগিয়ে রাখা, যারা এখনো ঘরের কোণে বসে মুক্তির স্বপ্ন দেখে। রাজনীতির মার প্যাচে খেলাধুলা থমকে গেলেও ফিফার এই উদ্যোগ আবারও প্রমাণ করল ফুটবল সবার, ফুটবল স্বাধীনতার। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক, ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 8 জেলায় মৃত্যু 10। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। 2 বছর ধরে অচল অবস্থায় তথ্য কমিশন, নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত, বললেন তথ্যমন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ বিশেষজ্ঞের। গণভোটের প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য, প্রান্তিক তহবিল থেকে 4 কোটি টাকা ব্যয়। অন্তর্বর্তী সরকারের আদেশে ছাড়, আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন, মত বিশ্লেষকের। এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে বহাল থাকবে অবরোধ, জানালেন ট্রাম্প। যুদ্ধে মার্কিন সেনা নিহত হওয়ায় কংগ্রেসের তোপের মুখে হেক্সেট। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 7। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা সাহায্যে। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।